আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি নিউজ 21 নিউজ পোর্টালের সাপ্তাহিক আয়োজন অতিথি আড্ডায়। আমাদের সাথে ইতিমধ্যে কানেক্ট হয়েছেন ইউনাইটেড ইসলামিক স্কলার ফোরামের মাননীয় মহাসচিব মুফতি মুহিবুল্লাহ ভাই, এবং আমাদের সাথে কানেক্ট হয়েছেন সাইমা শাহনাজ পিঙ্কি আপু, যিনি একজন রাজনৈতিক সফল রাজনৈতিক এবং একজন উদ্যোক্তা ব্যবসায়ী এবং একজন মানবাধিকার কর্মী। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের অঙ্গনে যে শিক্ষা ব্যবস্থার বিপর্যস্ত পরিস্থিতিটা, এই বিষয়গুলো নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করতে চাই। এবং আমরা আশা করব আমাদের আলোচনা গুলো গুরুত্ব অনুধাবন করে যারা সরকারের কিরমান কাতিবিন রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমাদের সাথে কানেক্ট হয়েছেন সাংবাদিক নেতা জহিরুল ইসলাম। জি জহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই ওয়ালাইকুম আসসালাম। আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি সাইমা শাহনাজ পিঙ্কি আপুকে। যে পিঙ্কি আপু, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আমার ছোট্ট পরিচয় দিয়ে দেই। আমি বরিশাল ডিভিশন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রেসিডেন্ট এবং আমি হালকা রাজনীতির সাথে জড়িত আছি এবং একজন বিজনেসম্যান। আজকে আসলে আমাদের দেশের যে মহামারী অবস্থা, এখানে দেখা যাচ্ছে এর মধ্যে সবকিছুই খোলা হয়েছে, শুধু স্কুল বাদে। কিন্তু আজকে যেখানে শিক্ষা করার কারিগর একটা সন্তান একটা দেশের ধার নিতে পারে, সেই জায়গাটাতে যদি প্রতিষ্ঠান বছরের পর বছর বন্ধ থাকে, তাহলে এই সন্তানদের কাছে কি আশা করতে পারবো আমরা, বা দেশ জাতি কি আশা করতে পারবে? আর আমি মনে করি শিক্ষা ব্যবস্থা খুলে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। এই কারণেই ভালো হবে, করোনা আমরা সবাই বুঝতেছি, কিন্তু এই করোনার মধ্যে দেখা যায় সবকিছু যদি খুলে দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থাটা কেন বন্ধ থাকে? যেখানে বাবা মা বাচ্চাদেরকে মোবাইল ইউজ করতে দেয় না, যেখানে ডাক্তাররা বলছে আপনারা মোবাইল বাচ্চাদের হাতে দিবেন না, সেখানে আমরা বাবা মারা বাচ্চাদের হাতে এখন মোবাইল তুলে দিতে বাধ্য। কেন? অনলাইনে ক্লাস আছে। একটা সময় দেখা গেছে বাবা মা 9টা বা 10টার পরে সন্তান যদি মোবাইল হাতে নেয়, তাদের সাথে চ্যাট করতে, যে কেন তুমি এখন পড়তে বসতেছো না কেন? কিন্তু এখন দেখা যায় বাবা মা নিজেই সন্তানের হাতে মোবাইল দিচ্ছে, এখন বাধ্যতামূলক এমবি দিতেই হবে। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে। এখন এই ক্লাস হচ্ছে কতটুকু অনলাইন ক্লাস, যারা মনে করেন অনলাইনে ক্লাস করছে, সব ভাবছে যে আমরা আগাতে পারছি, করছি ক্লাস। লাইনটা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, অডিওটা হামলিং হচ্ছে, অডিওটা রিপিট হচ্ছে। ওকে ওকে, জি জি বলুন। জি, আমি সেক্ষেত্রে বলবো যে আসলে এটা মনে হয় সরকারের দোষ দেওয়া ঠিক হবে না, কারণ সরকার আসলে উনার উপর তো সবকিছুই ভার দেওয়া আমাদের যায় না, যে উনি বলছেন তা না। উনি আমাদেরটা ভালো সাইড বিবেচনা করেই হয়তো অনলাইন ক্লাস একটা সিস্টেম করেছে। কিন্তু যদি আজকে অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠান না খোলা হতো, তাহলে আমি এই জিনিসটাকে একসেপ্ট করতে পারতাম। আমি সার্ভিস করি, আমি বিজনেস করি, সেই ক্ষেত্রে আমাকে বাইরে যেতে হবে। যখন আমি বাসায় আসবো, আমি কিন্তু সাথে সাথে করোনা নিয়ে আসলাম, মানে যেটা ভয় করে আমি আমার সন্তানকে স্কুলে যেতে দিচ্ছি না, বা যে কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে, সেটা তো কোনো সলিউশন হচ্ছে না। আপনারা মাস্ক পরেন, হাত ধোন, সবই ঠিক আছে, বাট স্কুল বন্ধটাতে দেখা যায় যে একটা বাচ্চা অন্যান্য দিন যেভাবে রুটিন ওয়াইজ চলে, স্কুল বন্ধ থাকলে কিন্তু যত কিছুই হোক বাচ্চা কিন্তু সেই সিস্টেমে পড়াশোনা করে না, আসে না। এটা কারণ আমরা তো মানে মা বাবা আমরা বাইরে আমাদের কাজের জন্য কিন্তু চলে যাই, কিন্তু একটা বাচ্চার কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে, সকাল 9টা থেকে বা 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বা 2টা পর্যন্ত স্কুল যেতে হবে, একটা রুটিন, টিউশনি আছে। এই জিনিসগুলো তখন কিন্তু বাচ্চা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে।
আর আজকে এই যে অনলাইন ক্লাস করার কারণে বাচ্চাদের কিন্তু চোখের মধ্যে অনেক প্রেশার পড়ছে। এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য আমি বুঝে উঠতে পারিনি, কারণ আমি ফার্স্ট টাইম থেকে এই জিনিসটাকে কিন্তু মানে এটা বিপক্ষে না বাট পক্ষেও না, এই জন্যই পক্ষে না যে আমি মানে অন্ধকারে দেখছি, আলো দেখছি না সন্তানের। যেমন সে দেখা যায় ফোনটা যখনই নিবে, বাবা তুমি কি করছো, আমি অনলাইনে ক্লাস করছি, কিন্তু আপনি দেখেন যে সে আসলে অনলাইনে ক্লাস করছে না গেম খেলছে না অন্যান্য ওয়েবসাইটে ঢুকেছে। এটা কিন্তু বাবা মার কিন্তু আমাদের দরকার নেই, আমরা এটা ঘাটতেও পারবো না, কারণ যখনই আমরা বলবো তখনই কিন্তু আমরা অনলাইনে ক্লাস করতেছি, আজকে আমাদের ক্লাস আছে। এখন এই জন্যই বলছি সেটা তাদের চোখেও প্রেশার পড়ছে এবং আসক্তি একটা তারা কিন্তু মোবাইলের উপরে হয়ে যাবে। নেক্সট 2 বছর বা 1 বছর পর যদি স্কুল খুলে, তখন তারা কিন্তু স্কুলের পড়াটাকে আর এটা একসেপ্ট করতে পারবে না, কারণ তারা চাইবে আমি অনলাইনেই করি, অনলাইনে আমাকে একটা প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিলাম। এই জন্য আমার মনে হয় যে স্কুল খুলে দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতো। এটা আমার চেয়ে আরো বড় বড় গুণীজন আরো যারা যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব এই জিনিসটাকে যেন স্কুল খুলে দেওয়া হয়, স্কুল বন্ধ না রাখা হয়। জি তিন যাবো, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা সাংবাদিক নেতা জহির ভাইকে আমন্ত্রণ জানাতে চাই আজকের বিষয়ের উপর উদ্বোধনী বা প্রারম্ভিক আলোচনা করার জন্য। করোনা পরিস্থিতি, বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা এবং থেকে উত্তরণের কোনো পদ্ধতি বা কোনো পরামর্শ জাতির তরফ থেকে আপনার রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনায় যেতে চাই। জি জহির ভাই। সবাইকে শুভ সন্ধ্যা। বৈশ্বিক মহামারী এই করোনার দুর্যোগ সারা বিশ্বব্যাপী সকল খাতে সেক্টরে এর প্রভাব, নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের দেশও এর বাইরে নয়। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে প্রভাব পড়েছে, ধরুন আমি আমার ব্যক্তিগত পারিবারিক দিক দিয়ে বলছি, আমার দুটা ছেলে, আমার বড় ছেলে ক্লাস 3-তে পড়ে, ছোট জন নার্সারি। তো তাদের স্কুল টাইমটা ছিল একজনের 8টা থেকে 12টা আর একজনের 9টা থেকে 12টা। গত মার্চ থেকে সরকারিভাবে স্কুল বন্ধ, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে আরো 15 দিন আগে বন্ধ করে দিয়েছিলাম। এই যে আজকে প্রায় 10-11 মাস এই বাচ্চারা গড়ে থাকাতে তাদের তো পড়াশোনা তো প্রবলেম হচ্ছেই, পাশাপাশি তাদের মনোবিকাশ, শারীরিক মানসিক সকল ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়ছে। আপনি দেখুন, একটা বাচ্চার কিন্তু লাইফস্টাইলে, জীবনযাত্রায় একটা নির্ধারিত একটা রুটিন থাকে। সকালে ঘুম থেকে উঠে সে প্রস্তুত হয়ে স্কুলে যায়, স্কুলে পড়ে এসে বাসায় কিছুক্ষণ রেস্ট করে, এরপরে কোচিং করে, তারপরে হোমওয়ার্ক করে। আজকে কিন্তু প্রায় 1 বছর 10-11 মাস এটা কিন্তু সব বন্ধ। এতে হচ্ছে আসলে যে বাচ্চার যে পড়াশোনা করা দরকার, এটা তার মাথায় নেগেটিভ একটা প্রভাব পড়ছে। আর এই সময়ে যদি সরকার স্কুলও খুলে দেয়, আজকে আমি আপনি জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে বের হচ্ছি, কাজ করছি, আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করার চেষ্টা করি এবং অনেকে করছি, কিন্তু একটা বাচ্চা কিন্তু বুঝবে না। এটা একটা ব্যাপার। স্কুল খুলে দেওয়া যেরকম দরকার, আবার খুলে দিলে রিস্কটাও বেড়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইন ক্লাস। আমাদের দেশে একটা গরিব দেশ, আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ নেটিজেন, নেটের আওতায় আছে, বা কত পার্সেন্ট লোক স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার কেনার ক্ষমতা রাখে, এটাও দেখার বিষয়। দেখুন, আজকে ইউনিভার্সিটি লেভেলে তাদের পরীক্ষা বন্ধ, ক্লাস বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। অনেক ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে ডিপার্টমেন্ট খুলে দেওয়ার জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চিন্তা করে, তখন দেখা যাচ্ছে অনেক ছাত্রের হাতে, অনেক শিক্ষার্থীর হাতে স্মার্টফোন নেই। অনেকে স্মার্টফোনে যে ইন্টারনেট চালাবে সেই সক্ষমতাও কিন্তু সবার নেই। সামগ্রিকভাবে আমাদের দেশে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের উন্নতি আছে,
কিন্তু এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু গরিব, দরিদ্র ছায়ার নিচে। আপনি দেখুন, সরকারি স্কুল আছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আবার বেসরকারি সেক্টরও কিন্তু আছে। আর আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় শিশুদের জন্য সবচেয়ে বড় খাতটা কিন্তু কিন্ডারগার্টেন, কেজি স্কুলগুলো। কেজি স্কুলগুলো কিন্তু অধিকাংশই প্রাইভেট। আর আমার ধারণা মতে, সুনির্দিষ্ট তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই, অধিকাংশ স্কুল কিন্তু শহর কেন্দ্রিক স্কুলগুলো বাড়ি ভাড়া নিয়ে করা। আজকে দেখেন 11 মাস তারা স্কুল বন্ধ, তাদের কিন্তু বাড়ি ভাড়া দিতে হচ্ছে। তাদের শিক্ষক, তাদেরকে বেতন কোথায় থেকে দিবে যদি স্কুল বন্ধ থাকে? অভিভাবককে বেতন দিচ্ছে না। এই শিক্ষক পরিবারের কি হচ্ছে? আর আমাদের সমাজে নিম্ন আয় বা মধ্য আয়ের মানুষ যারা, তাদের কিন্তু এই সময়ে আমরা বলি যে শারীরিক সক্ষমতা বাড়াতে আমাদের ভালো খাবার দাবার খাওয়া প্রয়োজন। এগুলো প্রয়োজন মিটাতে গিয়ে কিন্তু অনেকে অর্থনৈতিক সংকটে পড়ছে। কত সেক্টরে মানুষ জবলেস হয়েছে, বেকার হয়েছে, কর্মহীন হয়েছে। আপনি খেয়াল করুন, আপনারা দেখুন, একজন ফেরিওয়ালা, হকার, বাদাম বিক্রেতা, এই জালমুড়ি বিক্রেতা, তারা কিন্তু তাদের এই কাজের মধ্যে তাদের জীবন জীবিকা সংসার চলে। আজকে কি তাদের এই ব্যবসা আছে? একটা লোক রাস্তায় যদি জালমুড়ি নিয়ে বের হয়, সে কি সারাদিন 500 টাকা সেল করতে পারে এই মুহূর্তে? এই সবকিছু মিলে আমার মনে হয় এই শিক্ষা খাতের সাথে যুক্ত যারা অভিভাবক, শিক্ষক, স্কুল শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়, সরকার সামগ্রিকভাবে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুষ্ঠু সমাধান বের হওয়া দরকার জাতির জন্য। কারণ একটা বাচ্চা যখন 1 বছর 1.5 বছর টোটালি শিক্ষা ব্যবস্থার বাইরে থাকবে, তখন কিন্তু সে মানসিকভাবে অনেকটা অ্যাবনর্মাল হয়ে যাবে। এই বিষয়গুলো সামগ্রিকভাবে সমন্বিত উদ্যোগ না হলে জাতির জন্য সুফল বয়ে আনবে বলে মনে হয় না। জহির ভাই, আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি এবং করোনা পরিস্থিতি আমাদের চেয়ে বেশি ভয়াবহ আকার যে সমস্ত অঞ্চলে ধারণ করেছে, তার মধ্যে অধিকাংশ দেশগুলোতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করেই। আমাদের দেশে অন্য সকল ক্ষেত্রগুলো, যেমন বাজার, গার্মেন্টস, অর্থাৎ গ্যাদারিং প্লেস যেগুলো রয়েছে, সবগুলো কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থা চালু করার ব্যাপারে আমাদের এই গরিবের বা অবহেলা বা ভয়, জুজু বা যেটাই বলা হয়, এটা কেন? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধরুন, স্বাস্থ্যবিধি, বাচ্চারা তো শিশু, তাদেরকে আপনি যেভাবে বুঝাবেন সেভাবেই বুঝবে। আজকে স্বাস্থ্যবিধি মেনটেন করে স্কুল খুলে দেওয়া সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। কিভাবে? ধরুন, একটা ক্লাসে 50 জন শিশু, আপনি যদি শারীরিক দূরত্ব মেনটেন করতে চান, তাহলে ওই ক্লাসটা আপনাকে কয়েকটা শিফটে করতে হবে, কয়েকটা শাখায় করতে হবে। যদি 50 জন ছাত্রকে আপনি 3টা ব্যাচ করেন, তাহলে মাথা পিছু প্রতি ব্যাচে কয়জন পড়ছে? শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব। এবং শুরুতে ক্লাস শুরু হওয়ার আগে বেঞ্চ, স্কুল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। স্টুডেন্ট সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যান্ড স্যানিটাইজ করে বা হাত ধুয়ে মাস্ক ইউজ করে সে ক্লাস করলো। 2 ঘন্টা 3 ঘন্টা তার যে ক্লাস টাইম। দ্বিতীয় ব্যাচ শুরু হওয়ার আগে কিন্তু এই স্বাস্থ্যবিধিটা আবার ওয়াশ করা সম্ভব। এই যে ওয়াশ করার জন্য যে সুরক্ষা সামগ্রী, এটা সরবরাহ কে করবে? স্কুল করবে, অভিভাবক করবে, না সরকার করবে? এখানে কিন্তু একটা ব্যয় আছে। এই যে এই ব্যাপারগুলো নিয়ে সামগ্রিকভাবে, আজকে ধরেন আমরা আসলে দুর্ভাগা জাতি বলতে পারি, হতভাগ্য জাতি আমরা। আজকে 10 মাস 11 মাস হয়ে গেল আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নিয়েছে চোখে পড়ছে না।
কে এই নিয়ে আমাদের শিক্ষা খাতে যুক্ত যারা রাষ্ট্রের, তাদের কি কোনো দায়িত্ববোধ নাই? জহির ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। মুফতি মুহিবুল্লাহ ভাই, আপনি আমাদের দুইজন আলোচকের আলোচনা শুনলেন। তো আমরা এ পর্যায়ে আপনার মুখ থেকে আপনার ভাবনাগুলো শুনতে চাই। আসসালামু আলাইকুম। আজকের লাইভে আমরা যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সংযুক্ত হয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাই। সাথে সাথে আজকের এই লাইভটি যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। নিউজ 21 21-এর সাপ্তাহিক প্রোগ্রাম হিসাবে আজকে করোনা পরিস্থিতি ও বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা শীর্ষক যে আজকের যে আলোচনা, এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের মানচিত্রে, যে ছোট্ট একটি দেশ বাংলাদেশ মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে, এই দেশের জনসংখ্যা আমরা অনেক, কিন্তু আসলে এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, একসময় এদেশের শিক্ষা ব্যবস্থা অনেক বিপর্যস্ত ছিল, কিন্তু এখন শিক্ষায় বাংলাদেশ কিন্তু উন্নত। কিন্তু আজকে হঠাৎ করে এই বাংলাদেশের যে এই শিক্ষা দুরবস্থা, এখানে মনে হচ্ছে যেন অভিভাবকহীন অবস্থায় এখন শিক্ষা ব্যবস্থা চলছে, যেমনি ভাবে বেওয়ারিশ লাশের মতো। আমি শিক্ষা সাথে জড়িত, যেহেতু আমি একটি সরকারি প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালের দায়িত্বে আছি। আমাদের শিক্ষক নেতাদেরও অনেক বেশি গাফিলতি, গড়িমসি আছে। আমরা চাই সহজে যে জিনিসটি খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আমরা চাই ঘরে বসে যদি বেতন পাওয়া যায় তাহলে আমরা কেন শিক্ষা প্রতিষ্ঠানে যাব? এখন তো অনলাইন সিস্টেম, আমি বাংলাদেশের যে প্রান্তে চাকরি করি আমার টাকাটা অনলাইনে ব্যাংকে চলে আসে, আমি সেখান থেকে টাকা তুলি, আমি ঘরে বসে ছেলে মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করি, কিন্তু আমার কোনো দায়বদ্ধতাই নেই। আমাদের শিক্ষার অভিভাবকরা যারা, তাদেরকেও সেই রকম দায়বদ্ধতা নেই বললেই চলে। আমরা যারা শিক্ষা দানের জড়িত আমাদেরকেও সেইভাবে দায় মুক্ত মনে করছি। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষা বিভাগের সাথে দাপ্তরিক বিভিন্ন অফিসিয়াল যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আসলে কি তারা চিন্তা করছেন কিনা এই শিক্ষা নিয়ে? কারণ যেখানে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে মেরুদণ্ড ভেঙে যেতে বসেছে। আজকে আমাদের কাছ থেকেই ঘোষণা আসে যে 1 বছর পড়ালেখা না করলে মানুষ মূর্খ হবে না, কিন্তু আসলে কি এটা চিন্তাশীলের কোনো কথা, কোনো দায়িত্বশীলের কথা? এটা আমার কাছে মনে হয় না। তো আজকে আমরা যখন দেখি গণপরিবহনে মানুষ গাদাগাদি করে সেইভাবে ঝুলে বাসে, আগের মতো সেইভাবে ঝুলে ঝুলে বাসে করে মানুষ যাচ্ছে, পাশাপাশি পরিচিত অপরিচিত মানুষ পাশাপাশি বসছে, কে সুস্থ কে অসুস্থ কোনো বাদ বিচার নেই, তারা আমরা বসছি। কিন্তু আমরা করোনাকে ভয় পাই না। আমরা হাটে ঘাটে বাজারে বন্দরে যাচ্ছি, আমার শিশুটিকে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছি, আমার শিশুটিকে নিয়ে আমি বেড়াতে যাচ্ছি, কিন্তু সেখানে করোনা নেই। করোনা শুধু কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে হচ্ছে আমাদের দায়িত্বশীলদের বক্তব্য অনুযায়ী মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটি বজ্র স্তূপ। এখানে এমন নোংরা পরিবেশ, তাহলে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, যেখানে শুধুই মাত্র জীবাণু উৎপাদন হবে, যেখানে করোনা নামক ভাইরাসে, কোভিড-19 ভাইরাস আবিষ্কার হয়, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিতে হবে। আর তা না হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গড়ে তুলতে হলে এই কোভিড-19 প্রতিরোধে ছাত্ররাই এই সংগ্রামে জড়িত হওয়ার কথা ছিল। আমি গত একটি লাইভেও এই কথা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের যখন কোন রকম দুর্যোগ হয়, দুর্যোগ মোকাবেলা করে কারা? যারা বিভিন্ন স্কুল কলেজ ভিত্তিক যে আমাদের একটি গ্রুপ থাকে, যেটাকে বলা হয় কি আমাদের ওই কি জানি বলে, হ্যাঁ, স্কাউট। কারা? তারা স্টুডেন্টরা।
তারা দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করে, কিন্তু আজকে করোনা ভাইরাসে তারা সবাই লেজ গুটিয়ে ঘরে বসে আছে। কেন? এটার মূলত হচ্ছে, আসলে মনে হচ্ছে বাংলাদেশের শিক্ষার প্রতি এতই আসলে গুরুত্বহীন মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু সমস্যা তো হচ্ছেই, যেমনি ভাবে আমি আজকে লাইভে থেকে একটি সমবেদনা জ্ঞাপন করছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডাক্তার দীপুমণি, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুক। তো এমনি ভাবে অনেকেরই হয়তো করোনায় আক্রান্ত হচ্ছে, সুস্থ হচ্ছে। তাই বলে আজকে আমরা এই যে তখন আমরা সাংবাদিক জহিরুল ইসলাম সাহেবের কথা শুনছিলাম যে আমরা তো বাইরে যাচ্ছি, করোনা নামক জীবাণু নিয়ে আমি ঘরে ফিরছি। আগে একসময় হ্যান্ড স্যানিটাইজারের কথা খুব গুরুত্ব দেওয়া হতো, এখন কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের কথা বলা হয় না, শুধু মাস্ক পরিধানের কথা বলা হয়। কিন্তু কথাও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে অসুস্থ মানুষ থেকে আপনি ওই রোগ জীবাণু ছড়াতে পারে, কিন্তু সুস্থ মানুষ থেকে নয়। তাহলে আপনি যদি 24 ঘন্টা মাস্ক পরে থাকেন, তাহলে আপনি অক্সিজেন গ্রহণ করবেন কখন? আপনি তো কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করছেন সেটাই আবার আপনার মুখে ঢুকছে, আপনি অক্সিজেন তো গ্রহণ করছেন না। আলটিমেটলি আপনি করোনা ভাইরাসই আক্রান্ত হচ্ছেন। আসলে কি আমরা কোনো না করে যে চিকিৎসা ব্যবস্থা, বারবার আমরা সেই সিদ্ধান্তের মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। আসলে চিন্তার দিক থেকে খুব একটা আমি মিল পাচ্ছি না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের জহির সাহেব যে কথা বলেছিলেন যে একজন শিশুদেরকে স্বাস্থ্যবিধি মানানো খুব সহজ, কারণ আমার পিঙ্কি আপা যদি তার বাচ্চাকে বলে তুমি এই পড়াটা আমি পড়াই দেই, আমি মাস্টার তোমাকে ভালো করে পড়াই দেয়, সে বলবে তুমি পড়তে জানো না, আমার ম্যাডাম বলছে এইটা সঠিক। কিন্তু পিঙ্কি আপা কিন্তু অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তার বাচ্চার ম্যাডামটা কিন্তু কম শিক্ষিত, কিন্তু তার কথা বেশি মানে কেন? যেহেতু তার টিচার। এই জন্য আমাদের দেশে এখনো আনুগত্যর জায়গাটা মুছে যায়নি, বিলীন হয়ে যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে আনুগত্য জায়গাটা আছে তো। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যে আইনটি মানানো সম্ভব, সেটা আপনি আইন করে পুলিশ দিয়ে সে আইন মানাতে পারবেন না। অতএব একজন শিক্ষককে পুলিশের চেয়ে বেশি তারা ভয় করে, সম্মানও করে। অতএব আমরা কোথায় আমাদের এই দুর্বলতাটা আমি বুঝতেছি না। আমাদের সাংবাদিক জহিরুল ইসলাম সাহেব কথা বলেছেন যে আসলেও তো দায়িত্বশীলদের কোন রকম আমরা উদ্যোগ দেখি না। শিক্ষক নেতারা উদ্যোগ গ্রহণ করে না, তাহলে তাদের স্কুলে যেতে হবে। আর যদি এমন সরকার হতো যে নো ওয়ার্ক নো পে, তাহলে বলতো আমাদেরকে করোনা নামক আমার এই ভয় দরকার নাই, আমি মরতে চাই কিন্তু না খেয়ে মরতে চাই না। আমি করোনায় মরবো কিন্তু আমার টাকা দরকার, আমার পেটে ক্ষুধা নিয়ে আমি মরতে চাই না। কিন্তু আমাদেরকে যদি এমন অবস্থা হতো, সকল শিক্ষক নেতারা আন্দোলন করত। আজকে মাদ্রাসাগুলি খুলে দেওয়া হলো, কি সমস্যা কোথায় দেখেন? কোন রিপোর্টে দেখেছেন যে একটি মাদ্রাসায় করোনা নামক ভাইরাস আক্রান্ত হয়েছে কোন স্টুডেন্ট? কোন হাফিজি মাদ্রাসায়, কোন এতিমখানায়, কোন কওমি মাদ্রাসায়, তাহলে কোন মসজিদে? এখন তো আপনি বললেন জহির সাহেব যে সামাজিক দূরত্ব, এখন তো সামাজিক দূরত্বের কথা বলা হয় না তো, শুধু মাস্কের কথা বলা হয় যে এখনকার মাস্ক হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন, এই কথাই বলা হচ্ছে। আমরা যদি মাস্ক পরিধান করি, এটা যদি আমরা বাধ্যতা বলি, হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটা স্কুল ক্ষমতা রাখে তাদের হ্যান্ড স্যানিটাইজার তাদের নিজের অর্থায়ন করা সম্ভব। কিন্তু স্কুলগুলি বন্ধ করে আজকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদেরকে আরো বেশি বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছি আমরা। কোন রকম সহানুভূতির দৃষ্টিতে আমরা কথা বলছি না। এই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অনশন করলো, আন্দোলন করলো, কোনো দয়া অনুগ্রহ তাদের প্রতি দেখানো হয় নাই। তারা তো এদেশের নাগরিক, তাদের কি অপরাধ? প্রায় আপনি যদি এতগুলি স্কুলকে সরকার অনুমোদন দিতেন, এতগুলি শিক্ষককে বেতন দিতে হতো কোটি কোটি টাকা, আপনার বেতন দিতে হচ্ছে না, আপনি ন্যূনতম সহানুভূতিটুকু দেখাবেন না? এই যে 2021 শিক্ষাবর্ষ চলে আসছে, আর কয়েকদিন পরই 2021 শিক্ষাবর্ষ, কি হবে 2021 শিক্ষাবর্ষে? সেই অশনি সংকেত আমরা এখন পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর, আজকে নৈতিকতার অবক্ষয় হচ্ছে। আজকে ছেলে মেয়েরা যখন বেকার, কোনো কাজ নেই, তখন তারা কাজ সৃষ্টি করে নেয়। আমি আগেও বলেছিলাম যে বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। আর আজকে এই নৈতিক অবক্ষয় হওয়ার কারণে হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে যেভাবে
ধর্ষণ, বেবিচারি শুরু হয়ে গেছে, হত্যা, খুন, এগুলি শুরু হয়ে গেছে। শুধুই মাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, তাদের হাতে যখন বই খাতা কলম থাকবে, তাদের দিমাগের মধ্যে, ব্রেনের মধ্যে তখন কাজ করবে পড়া, লেখা, হোমওয়ার্ক, ডেইলি রুটিন ওয়ার্ক অনুযায়ী তারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ালেখা করবে, তাদের চিন্তার মধ্যে অন্য কোনো চিন্তা আসবে না। অতএব আমি বলবো, মাননীয় সরকার প্রধান অত্যন্ত আন্তরিক। আমি এই কথা আমি গতকালকেও ৭১ টেলিভিশনে বলেছিলাম, এটিএন নিউজেও বলেছি, যে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে বুঝালে সবকিছুই সম্ভব। তাকে যদি আপনি বুঝাতে পারেন, তাকে যদি পজিটিভ সাইডটি ভালো করে তুলে ধরতে পারেন, তাহলে আজকে শিক্ষকরা এই স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে কোটি কোটি আমাদের অর্থনৈতিক আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের রেমিটেন্সের থেকে, আমাদের রাজস্ব ইনকাম থেকে অনেকেই আমরা পিছিয়ে গেছি। এই যে জহির সাহেব বলছিলেন যে ঝালমুড়িওয়ালা, সে প্রতিদিন ইনকাম করছে স্কুলের গেটে বসে, তার যেভাবে জীবন জীবিকা সুন্দরভাবে চলছিল, আজকে সেখানে ব্যাহত হচ্ছে। আজকে সে বেকারত্বের অভিশাপে ধুকে ধুকে মরছে। আজকে ত্রাণের নামে, এই প্রণোদনা নামে আমরা যে প্রণোদনা দেখে শুনেছি, কিন্তু দেখেছি কেউ? কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই, এমন অবস্থা এখন। অতএব কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধিবে? কে? এই ঘন্টা বাঁধার লোক দরকার। আমি বলবো, জহিরুল ইসলাম সাহেব, আপনারা মতো সাংবাদিকরা, আপনারা একটু উদ্যোগ গ্রহণ করুন, আপনারা লেখুন, পিঙ্কি আপাদের মতো মানবাধিকার কর্মীরা আপনারা কথা বলুন। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, এ দেশটিও ধ্বংসের দিকে ধাবিত হবে। অতএব আপনারা উদ্যোগ গ্রহণ করুন, কারো তো এগিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের কথার সাথে আমি একটি কথা মিলে বলতে চাই, যে একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে। অতএব এইরকম মানুষ দরকার জেগে ওঠার জন্য। আমরা আন্দোলন করব না, আমরা সংগ্রাম করব না, আমাদের দাবির জন্য আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রী ডানে বামে যে শিক্ষক নেতারা রয়েছে, তারা বলে মন্ত্রীকে, হয়তোবা বোঝানোর চেষ্টা করে যে আপা বা ম্যাডাম, আপনি স্কুল কলেজ খুলে দিয়েন না, একটি বাচ্চাও যদি মারা যায় তা আপনি বিপদে পড়বেন, আপনার আন্দোলন হবে আপনার পদত্যাগের জন্য। হয়তোবা এমন কিছু মিসগাইড করছেন। কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যখন মাদ্রাসার, ওই বাচ্চাটাও তো মানুষ, মানুষের বাচ্চা, ও তো হাতির বাচ্চা না, ও তো অন্য কোনো জন্তুর বাচ্চা না, ও তো মানুষের বাচ্চা। তো ওই মানব সন্তানটি যদি অসুস্থ না হয়, তা আপনার সন্তানটি কার স্কুলে গেলে অসুস্থ হবে? আজকে লক্ষ লক্ষ মাদ্রাসা ছেলেরা, ছোট ছোট মেয়েরা, ছেলেরা, তারা বক্তব্যে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। সামাজিক দূরত্ব কোনো মাদ্রাসায় নেই। আমি ঘুরে ঘুরে অনেকগুলি মাদ্রাসা দেখেছি। কিন্তু তাহলে সেই মানব সন্তানগুলি যদি অসুস্থ না হয়, তার যদি করোনা ভাইরাস না হয়, তারা যদি কোভিড-19 আক্রান্ত না হয়, আপনার আমার সন্তান কেন আক্রান্ত হবে? অতএব এই বুঝানোটা কে বুঝাবে? এটার জন্য আমাদেরকে শিক্ষক নেতারা তারা ঘাপটি মেরে বসে আছে। আমিও যেহেতু সরকারি চাকরি করি, এটা আমারও আসলে গায়ে পড়ে যায়, যেহেতু আমিও কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত। অতএব এজন্য বলবো যে আমার শিক্ষক নেতাদেরকে বলবো, ভাই একটা ছিল, নোট ছিল, সেটা হলো, আপনি বলছেন যে প্রধানমন্ত্রীকে বুঝাতে পারলে তিনি উদ্যোগ নেন। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর নিজের দায়িত্ব। আমি বলবো, একজন এসপির যে দায়িত্ব, ওই দায়িত্ব প্রধানমন্ত্রী সরাসরি পালন করেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেটা এসপির কাজ প্রধানমন্ত্রী ওইখানেও ফোর্স করেন। কিন্তু শিক্ষা ব্যবস্থা এটা জাতীয় প্রেক্ষাপট, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আবার বুঝাতে হবে। এটা কেমন? এখানে আমি বলবো, সেলিম সাহেব, আমি আপনাকে একটু কথা বলি। আপনারা দেখেছেন করোনা ভাইরাস যখন মহামারী আকারে খুব যখন প্রারম্ভিক ভাবে, একটু শুরুতেই যখন সারা বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে পড়লো আতঙ্ক আর আতঙ্ক, তখন কিন্তু সকল মন্ত্রীরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যার যার ঘরে বসেছিল। শুধু মাননীয় প্রধানমন্ত্রী সকল দপ্তরের মন্ত্রিত্ব একা গ্রহণ করে সকল দায়িত্ব তিনি পালন করেছেন, আমরা দেখেছি। অতএব স্বাস্থ্য মন্ত্রণালয় তিনি দেখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেছেন, ধর্ম মন্ত্রণালয় দেখেছেন, সকল মন্ত্রণালয় তিনি কিন্তু সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিসি, এসপি সকলের সাথে করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একটি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যখন বারবার জোর দাবি তোলা হচ্ছিল, তখন বলেছিল যে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি দায়িত্ব দেওয়া হলো,
তিনি এটাকে তারা সিদ্ধান্ত দিবেন। তাহলে একটা পর্যায়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দিল, সেখানেই হলো সমস্যা। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যখন দিল, আমাদের কিছু শিক্ষক নেতারা সুবিধাভোগী, তারা কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে মিসগাইড করছেন বলে আমার বিশ্বাস। আরেকটি কথা হচ্ছে, আমি দেখেছি হঠাৎ করে যখনই খোলার একটু কথা হয়, তখনই দৈনিক শিক্ষা একটা নিউজ চলে আসে যে পার্শ্ববর্তী অমুক দেশে স্কুল খুলেছিল, 100 শিশু আক্রান্ত হয়েছে। এই একটা জুজুর ভয় দেখিয়ে এইটা আবার মাননীয় মন্ত্রীকে দেখানো হয়, মন্ত্রীর তখন বলে অফ। এই অক্টোবরে খুলে দেওয়ার জন্য এমন একটা সম্ভাবনা সময় ছিল, নভেম্বরেও খোলার কথা একটা খুব আমরা আশান্বিত ছিলাম যে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু সেটাও করে নাই। অতএব আমি এই জন্য বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে কোন শিক্ষক নেতারা মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, এই যে গত আমরা শুনলাম আমাদের রাজু ভাই বলেছিলেন সম্ভবত যে উনি জাতীয় পার্টির লিডার, যে আমেরিকায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, উন্নত অনেকগুলি দেশেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, অথচ করোনা ভাইরাসের কোভিড-19 সারা পৃথিবীতে বাংলাদেশই সবচেয়ে কম, আর অন্যান্য দেশগুলি আরো বেশি সকল কিছু লকডাউন হয়ে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন মৃত্যুর হার 36 জন, কিন্তু আজকে আমাদের 16, 17, 18 কোটি মানুষের মধ্যে 36 জন মারা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর হার 2500, এবং রোড অ্যাক্সিডেন্ট সহ প্রতিদিন গড়ে প্রায় 5 থেকে 10,000 লোক মারা যাচ্ছে। 36 জন মানুষ সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা একটু সচেতন হয়ে যদি আমরা স্বাস্থ্যবিধিকে অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেই, এই ছাত্ররাই হলে তখন দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং পরিচ্ছন্নতার জন্য তারাই স্বেচ্ছাসেবক অথবা পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করবে। আমরা সেই ভলান্টিয়ার কাজটাও স্টুডেন্টদের করানো সম্ভব। আজকে আপনার আমার বাসা থেকে যে ময়লাওয়ালা ময়লা নিচ্ছে, সে তো আমার কোভিড-19 জীবাণু প্রতিদিন বহন করে তার পিঠে। কতজন ময়লা বহনকারী আক্রান্ত হয়েছে বলেন তো দেখি? কতজন রিক্সাওয়ালা কোভিড-19 আক্রান্ত হয়েছে? কতজন মাছওয়ালা, কতজন তরকারিওয়ালা? কই, তারা তো আক্রান্ত হয়নি। অতএব আমি মনে করি করোনা ভাইরাসের নামে ঘরে বসে থাকলে আমি করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো না। আমার এই অজুহাতে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে চুরমার করে কি আমাদের উদ্দেশ্য আমার বুঝে আসে না। আমি বলবো মাননীয় সরকার প্রধান, সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় সহ সকল শিক্ষা বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আবারও অনুরোধ করব, এই 2021 সালে অন্তত পক্ষে আপনাদের সিদ্ধান্তটাকে আবার ভেবে চিনতে সুন্দরভাবে চিন্তা করুন। আশা করা যায় 2021 সালের যেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা চালু করে অন্তত পক্ষে পরীক্ষামূলক একটি সপ্তাহ যদি চালু করে দেখতেন যে হ্যাঁ আক্রান্ত হচ্ছে, সাথে সাথে বন্ধ করতেন। কিন্তু শুরুটাই তো করলেন না, পরীক্ষাই তো করলেন না, কি দেখলেন? কেন আমি আরেকজনের রেফারেন্স দিব? রেফারেন্স যদি দিতেই হতো তাহলে আপনি মাদ্রাসার রেফারেন্স দিতেন, তো ওই স্টুডেন্টগুলি তো আক্রান্ত হচ্ছে না। অতএব আমি আমার চেয়ে বিচক্ষণ সাংবাদিক বন্ধু জহিরুল ইসলাম সাহেব আছেন, আমার সমাজকর্মী মানবতাবাদী একজন কর্মী, মানবাধিকার কর্মী পিঙ্কি আপা আছেন, আপনারা এই বিষয়ে কথা বলবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি মহিবুল্লাহ ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। পিঙ্কি আপুর কাছে যেতে চাই। আপনি দুইজনের আলোচনায় শুনলেন। মুফতি ভাই, গুণমন্ত বলার কোনো ভাষাই নেই। যা বলতে চেয়েছি সব আপনি আমাদের দুইজনের দুইজনের বলতে না, সারা জাতি নয় কিন্তু আপনি সব বলেই দিয়েছেন। প্লিজ, এত চমৎকার ভাবে আপনি বলেছেন। যদিও সেই কথাগুলো আসলে আমার মনের ভিতর ছিল যে করোনা ভাইরাসের কারণে যদি অন্যান্য দেশগুলোতে লকডাউন দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে দেওয়া হয়েছে। অন্যান্য দেশে স্কুল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে, বাংলাদেশে দেওয়া হয়েছে। অন্যান্য দেশে কিন্তু স্কুল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, বাট বাংলাদেশে খুলে দেওয়ার ঘোষণা কিন্তু আজও দেওয়া হয়নি। আর এখানে যেটা বলছেন, আমরা মানবাধিকার কর্মী যদি সারাদিন আন্দোলন করি, সারাদিন চিল্লাই, এটা কোনো বেনিফিট আসবে না। এখানে যদি হতো শিক্ষকরা যদি বেতন না পাইতো, তাহলে এই আন্দোলনটা শিক্ষকরাই করতো, যে আমাদের স্টুডেন্ট এরা হচ্ছে শিক্ষা জাতির কারিগর, মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, জাতি কিভাবে উন্নতি লাভ করবে, দেশ কিভাবে আগাবে,
টিচাররাই আন্দোলন করতো, কিন্তু আজকে তো টিচাররা বাসায় বসে বসে বেতন পাচ্ছে। তাহলে একজন সাংবাদিক কিসের আন্দোলন করবে, একজন মানবাধিকার কর্মী কিসের আন্দোলন করবে? এটা আন্দোলন করবে টিচাররা। দ্বিতীয় পয়েন্টে আসেন, একটা সন্তান, যেটা আমাদের সাংবাদিক ভাই কিছুক্ষণ আগে বললো যে কতজনের সাপোর্ট দিবে ওয়াশ করার, বা ওই যে একত্রিত স্টুডেন্ট একখানে হইলে করোনা হয়। আপনি দেখবেন ঢাকা শহরে কাজের বুয়া যারা থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কাজের বুয়া প্রত্যেকদিন কাজ করে, এবং কম বেশি প্রত্যেকটা বাসায় করোনা রোগী আছে। সেই কাজের বুয়ার কিন্তু ফ্যামিলিতে করোনা এখন পর্যন্ত শোনা যায়নি, বা শোনা এখন আদৌ আমার স্টিল আমার ভাই ঢাকাতে থাকে, সে আপনার শিল্প মন্ত্রণালয়ে আছে, তারও আমার ছোটটার বড়টার না, ছোটটার আমার করোনা ভাইরাস হয়েছিল, সেই সময় তার বাসায় আমি গিয়েছিলাম। তার একটা বেবি আছে, আমার ভাইয়ের বেবি 2.5 বছর বয়স। সেই বাচ্চা তার বাবাকে ছাড়া ঘুমায় না, প্রত্যেকদিন বুকের মধ্যে ঘুমায়। এখন আমার প্রশ্ন, ওই দুধের বাচ্চাটা যদি বুকের মধ্যে ঘুমায়, করানো না হয়, তাহলে আমি আমার ভাইকে কেন দেখতে যেতে পারবো না? আমি কিন্তু আমার ছোট দুটো বাচ্চাকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম তার করোনার সময়, সে তখন কিন্তু স্টিল তার টেস্ট করাইছে, তার সে এখনই আসছে, সে আর করোনা। পরবর্তীতে আমি বাসায় আসার পরে একটু টেনশনে ছিলাম, কিন্তু আদৌ কিন্তু আমাদের মা ছেলের কিচ্ছু হয়নি, এটা প্রায় 2-3 মাস আগের কথা। সেই ক্ষেত্রে আমি বললাম যে আসলে মূলত করোনার কারণে যে আমি আমার বাচ্চাকে আমি ঘরের মধ্যে বসে রাখবো, আজকে আমি এটা ফেস করছি, এই জন্য কিন্তু এই জিনিসটাকে অনেক মানে ডিপ ভাবে বলছি। সেটা হচ্ছে যখন টিচার বলবে যে তোমাকে হোমওয়ার্ক করে আসতে হবে, সেই বাচ্চা যত দুষ্ট হোক না কেন হোমওয়ার্ক মাস্ট বি, সে করবে। কিন্তু মা সারাদিন চিল্লাও পড়ো পড়ো পড়ো, সে কিন্তু মার কথাটাকে টোটালি কানের মধ্যে নেয় না। বাচ্চারা সবসময় টিচারদের উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখবেন যে কোনো বাচ্চাকে আমরা যদি বাসায় টিউশনই দিই, দেখা যায় ওই টিচার যদি বাচ্চাকে সেভাবে হ্যান্ডেলিং করে নেয়, বাবা মা কিন্তু ধরার টিচারের কাছে যে আমি ওই স্যার ছাড়া পড়বো না, বা সে ছাড়া আমাকে অন্য টিচার ম্যাথ বুঝাইতে পারে না। টিচার যদি স্কুলে বলে বাবা তোমাকে মার্কস করতে হবে, দূরত্বটা বজায় রাখতে হবে, 100% বাচ্চা কাচ্চা কিন্তু সেটা করবে। আসলে এখন এসএমপি যখন করে, এসএমপিতে বলা হয় তোমরা সিরিয়াল বাই লাইন দাঁড়াও, বাচ্চারা কি এমন করে দাঁড়ায় না লাইনে দাঁড়ায়। তাহলে কিন্তু এটা খুব সহজে কিন্তু স্কুল, আমরা বাসাতে থাকে বাচ্চাকে যতটুকু শিখাতে পারি না, স্কুলে কিন্তু টিচাররা এর চেয়ে বেশি শিখাতে পারবে। যে বাবা তোমাদেরকে এভাবে হাত ধরতে হবে, মাস্ক করতে হবে, একাধিক লোকের মধ্যে যাওয়া যাবে না, সেটা করা যাবে। তৃতীয় স্টেপে আসেন, এই করোনার সময়টাতে ডিসেম্বরে আমার মনে হয় 17টা বিয়ের দাওয়াত আমি পেয়েছি। এই ডিসেম্বর মাসে আমি আমার হাজবেন্ডকে সেদিন বললাম সারা মাসে দাওয়াত খাইতে হবে। এমনি তো জিম করি, ওয়েট বেশি, কারণ জিম মনে হয় পুরো কোনো লাভ হবে না, কারণ 17টা বিয়ে খাইতে গেলে এক টুকরা করে খাইতে হলেও অনেক বেশি খাওয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিয়ে বন্ধ নাই, অফিস বন্ধ নাই, আর শিক্ষা ব্যবস্থা এটা আপনাদের টিচারদেরকে উদ্যোগ নিতে হবে। যদি টিচাররা উদ্যোগ নেন তাহলে এটা সহজ হবে, নাইলে আমরা মানবাধিক কর্মী বলেন, রাজনীতি কর্মী বলেন, সাংবাদিক বলেন, সারাদিন যদি চিল্লাই কোনো লাভ হবে না। একটাই কথা আসবে যে যেটা কিছুদিন আগে আমি শুনেছি যে 1 বছর যদি বাচ্চা না পড়ে মূর্খ হবে না, তারপরে দরকার নেই। কিন্তু সেই বাচ্চাটা মাঠে খেলতে যাচ্ছে, সেই বাচ্চাটাকে নিয়ে আমরা পার্কে যাচ্ছি, বিয়ে বাড়িতে যাচ্ছি, এ টু জেড সব কিন্তু করতেছি, আর এই বাচ্চাটা কিছু শিখতেছে না, তার খালি এখন শেখা আমার মোবাইল। মোবাইল ছাড়া এই বাচ্চাগুলোকে আমরা কিন্তু আর কন্ট্রোল করতে পারবো না। যেমন আমার বড় ছেলে অ্যাসাইনমেন্ট লিখতেছে সে মোবাইলে, বা আমি ক্লাস করবো অনলাইনে, একটা আমার ক্লাস আছে, কি করতে হবে বাবা, যেই বাচ্চাকে আমি মোবাইল ছুঁইতে দিতাম না সেই বাচ্চাকে আমি ক্যান্ডি দিচ্ছি যে আমার ছেলে অনলাইনে ক্লাস করবে। ওকে দেখে আমার ছোট্ট 4 বছরের বেবি, সে ভাইয়াকে যদি মোবাইল দেয় আমাকে কেন দিবে না, সে এখন সারাদিন গেম খেলতেছে, ফ্রি ফায়ার। এটা কিভাবে এখন আমি কিভাবে কন্ট্রোল করবো ভাই বলেন? এটা কি তাহলে কি আমাদের দ্বারা সম্ভব? এখন একমাত্রই সম্ভব টিচারদের যদি 1 মাস বেতন বন্ধ করে দেয় সরকার, সরকারের কিচ্ছু বলা লাগবে না, টিচাররাই আন্দোলন করবে, স্কুল খুলতে বাধ্য হবে, 100% স্কুল খুলবে, শুধু 1টা মাস সরকার বেতন বন্ধ করবে। তখনই দেখবেন ভালোবাসার চোটটা কতটুকু স্টুডেন্টদের জন্য, বা স্টুডেন্টরাও ভালোবাসা টিচারদের জন্য, তখনই কিন্তু বোঝা যাবে। জহির ভাই, আমরা আপনার কাছে আসতে চাই, এবং আজকে আমাদের নির্ধারিত সময়ের একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারও সাংবাদিক মানুষ, আপনার পিক টাইম চলতেছে, এখান থেকে আমাদেরকে 1 ঘন্টা সময় আপনি বরাদ্দ দিয়েছেন, বারবার আপনাকে রিকোয়েস্ট করে এনেছি। আপনাদের এই মেধাগুলো আলটিমেটলি প্রকাশিত হয়
কিন্তু টিভি পয়েন্টগুলো যে প্রকাশিত না হওয়ার প্রেক্ষিতে সরকারের কর্ণকুহরে এই আওয়াজগুলো পৌঁছে না, সঠিক পরামর্শগুলো পৌঁছে না। এই জন্যই নিউজ 21-এর প্রচেষ্টা আপনাদের মতো টিভি মানুষগুলোর বক্তব্যগুলোকে তুলে ধরার জন্য। জহির ভাই, আপনার কাছে আমরা আজকের আলোচনা আপনার মূল বক্তব্য শুনতে চাই। আপনি আমাদের বিজ্ঞ দুজন আলোচনার বক্তব্য শুনেছেন এবং কোনো প্রসেস থাকলে আমি আপনাকে একটা নোট দিতে চাই, যেটা আমাদের মুফতি মুহিবুল্লাহ সাহেব যে কথাটা বলেছিলেন যে প্রণোদনা শব্দ উনি উচ্চারণ করেছিলেন, কারা পায়, কোথায় গিয়েছে, এখান থেকে এই বিষয়ে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে প্রণোদনা আমরা অতীতে দেখেছি, গভর্নমেন্ট প্রণোদনা দিয়েছেন। যারা প্রণোদনা যাদের মাধ্যমে দেওয়ার কথা, তারা কিছু প্রণোদনা 2-4 জনকে দিয়ে ওইটার চেক বা প্রণোদনার ফটো ফেসবুকে দেওয়ার 3 থেকে 4 দিন পর প্রত্যেকে করোনাগ্রস্ত হয়ে গিয়েছে। এরপর আর প্রণোদনা কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে আমরা জানি না। এটা সাংবাদিক ক্ষেত্র বলে, শিক্ষক ক্ষেত্র বলে, সর্বক্ষেত্রে। আমি জহির ভাই যেটা বলতে চাই যে গভর্নমেন্ট কি নির্ধারিত করে, এই যে আপনি একটা খাত বলেছেন যে এক্সট্রা একটা খরচ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই মানে ড্রেসিং এর জায়গা থেকে বা স্যানিটাইজিং এর জায়গা থেকে, এই খরচের জায়গা কিন্তু গভর্নমেন্ট অন্য প্রণোদনার সাথে এই জায়গাটাকে একটা প্রণোদনার ওয়ে তৈরি করতে পারে কিনা, বা প্রণোদনা দিলে কেমন হয়, আপনার ভাবনাগুলো সাথে একটু আলোচনা করবেন। দেখুন, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকারি তো আছে, বেসরকারি প্রতিষ্ঠান অনেক। আমি আপনাকে একটা গল্প বলি, সত্য ঘটনা। ঢাকাতে একটা ভালো স্কুল, যে স্কুলে ভর্তি হতে প্রচুর তদবির লবিং করতে হয়, সেই স্কুলের একজন গণিত টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এমএসসি করা হিন্দু মানুষ। ওনার সাথে আমার ব্যক্তিগত ভাবে সম্পর্ক। উনি থাকেন ঢাকার লক্ষ্মীবাজারে, তার ছেলে মেয়ে দুজনে ভালো স্কুলে পড়ে। গত মার্চ থেকে এখন পর্যন্ত যেহেতু প্রাইভেট সেক্টর বেতন বন্ধ, তাহলে আপনি চিন্তা করেন এই লোকটা সে সংসার চালায় কি করে। এটা হলো মানবিক ব্যাপার। আরেকটা বিষয় দেখেন, এই যে আমাদের দেশের যে শিক্ষার্থীগুলো, তারা কিন্তু 1 বছর পড়াশোনা থেকে ডিসটাচ থেকে তারা অনেকটা মানসিকভাবে ভুলিয়ে যাচ্ছে যে তাদের পড়াশোনা করাটা দরকার ছিল। কারণ মানুষ কিন্তু অভ্যাসের দাস, যেটা অভ্যাস হয়ে যায় মানুষ কিন্তু সেখান থেকে বেরোতে পারে না। এটা একটা ব্যাপার। আর নাগরিকের মৌলিক অধিকারের একটা কিন্তু শিক্ষা, নাগরিকের যে মৌলিক অধিকার এর মধ্যে একটা কিন্তু শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা, যে মুফতি মহিবুল্লাহ সাহেব যা বললেন যে অভিভাবকহীন, আমাদের তো কাগজ কলমে অভিভাবক আছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা শুধু শাসনই পাচ্ছি, তাদের কাছ থেকে আমরা স্নেহ, দায়িত্ব, মমতা পাচ্ছি না। আজকে দেখুন, আমাদের স্বাস্থ্য খাতের তো অবস্থা তো জানেন, সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি। আর সরকার যে প্রণোদনা দিয়েছে, প্রণোদনা এটা কি? ঠিক প্রণোদনা এটা বলতে পারেন অনুদান দিয়েছে। বিভিন্ন প্রফেশনের বিভিন্ন পেশার মানুষদেরকে সরকার সামান্য টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে তার কি, যার 2টা বাচ্চা আছে, তার কি 1 মাসের দুধের খরচ হচ্ছে? আপনি তার ভাত খাওয়ার খরচটা বাদই দেন। যেমন আমাদের সাংবাদিকদেরকে সরকার বেশি দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে একটা মানুষের কি হয় বলুন? এখন যেটা করণীয়, ওই শীতাতাপ নিয়ন্ত্রিত কাজ করে বসে নিজের পকেট ভরার দান্দার চিন্তা না করে জাতির চিন্তা করার সময়। জাতির চিন্তা, আমি একজন পিতা হিসেবে আমার সন্তানের চিন্তা আমাকে করতে হচ্ছে, একজন শিক্ষককে কিন্তু জাতির চিন্তা করতে হচ্ছে। আমাদের শিক্ষা প্রশাসন তাদেরকেও চিন্তা করা উচিত যে সরকার বরাদ্দ দিচ্ছে, এই বরাদ্দ বাগবাটোয়ারা করতে যে নিজের পকেট পড়ছে, এরকম ঘটনা তো আমাদের দেশে ঘটছে। কারণ নীতি নৈতিকতার অবক্ষয় এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে আমাদের দেশে, মানে ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মানে একটা লোকের যে শিক্ষাগত যোগ্যতা কি, তার আচরণ কেমন, এগুলো কেউ জানতে চায় না। জানতে চায় তার বাড়ি কয়টা, গাড়ি কয়টা।
সে তার গায়ের পোশাক কি? এই আমাদের যে অবস্থা, এই অবস্থার জন্য আমাদের নাগরিকদের দায়িত্ব আছে। শিক্ষক, নেতা, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষা প্রশাসন, সরকারের তো আছে। আমার আপনার নাগরিকের দায়িত্ব নাই? কারণ এই সন্তানগুলো তো আমাদেরই সন্তান। আজকে হয়তো আমার ছেলে পড়ে, আপনার ভাতিজা পড়ছে, ওনার বাগিনা পড়ছে, সন্তানগুলো তো এই দেশেরই। তাদেরকে নিয়ে একটা বছর আমরা তাদেরকে ঘরে বন্দি করে রেখেছি। বন্দি করে রাখাতে একটা বাচ্চাকে বন্দি করে রেখে তার উপরে মানসিক কি চাপ পড়েছে। এই চাপ থেকে সে উদ্ধার হয়ে আসতে তার উপরে কি পরিমাণ দখল যাবে মনে করেন? তো আমি একজন নাগরিক হিসেবে দেশের আমি বলবো, অনুরোধ করব যে এই শিক্ষা খাতের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আপনারা একটু ভাবুন, জাতির কথা চিন্তা করুন। আপনারা তো স্কুল কর্তৃপক্ষ হলে মালিক, পরিচালক বা শিক্ষা প্রশাসনের লোক হলে আপনি সরকারি কর্মচারী, কর্মকর্তা, বেতনভুক্ত, আপনার জীবন চলছে। জাতির জীবনটা চালানের আজকে আপনি সচিব হয়ে বসে আছেন, অতিরিক্ত সচিব হয়েছেন, কিন্তু এই জাতির তো একদিন আরেকদিন অতিরিক্ত সচিব লাগবে ভবিষ্যতে। এই সচিবগুলো কোথায় থেকে হবে? এই আমি একটা ছোট্ট গল্প বলি। আমি কাজ করি বার্তা বিভাগে, নিউজ ডেস্কে, বার্তা কক্ষে। গত কয়েকদিন আগে একটা নিউজ আমি এডিট করলাম। একটা দাখিল মাদ্রাসা এই লকডাউনের মধ্যে ক্লাস 6 থেকে 8 এক মাদ্রাসায় 96 জন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে, বাল্য বিয়ে হয়ে গেছে এই লকডাউনের মধ্যে। কারণ স্কুল বন্ধ। একজন স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক কিন্তু খবর রাখেন তার ছাত্র ছাত্রী কে কোথায় আছে। 3 দিন অ্যাবসেন্ট কেন, তার অভিভাবককে ডাকছে। এখন তো 1 বছর ধরে মাদ্রাসাই বন্ধ, কে কার খবর রাখছে? স্কুল বন্ধ, কে কার খবর রাখছে? আর যে গল্পটা বলছি এটা একটা সরকারি মাদ্রাসা, তার মানে আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। তো এই যে এই অবস্থা, আজকে বাল্য বিয়ে বলেন বা অপরাধ প্রবণতা বলেন, এই যে মুফতি মহিবুল্লাহ সাহেব যে বললেন যে অলস মেধা শয়তানের বাক্স, এটা তো বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত। মানুষ যদি কাজে থাকে, যে কোনো কাজ, সে বিজি থাকে। আর যখন সে অবসর থাকে, মানুষের মগজ কিন্তু অবসর থাকে না। মানুষ ঘুমালে তার মস্তিষ্ক বিশ্রাম নেই। যে জন্য বলা হয় আর নাওমু নিসফুল মাউত, ঘুম হলো অর্ধেক মৃত্যু। একটা লোক ঘুমালে সে অর্ধেক জীবিত, তার সেন্স থাকে। তো যখন আজকে যে ছেলেটার একটা ক্লাস 3 ছাত্রর 6টা পাঠ্য বই নিয়মিত, অতিরিক্ত আরো কিছু আছে, তাকে কিন্তু ওই পুরো হোমওয়ার্ক করতে হতো যে আমার ক্লাসে গিয়ে জব দিতে হবে। আজকে আমরা বাবা মা যতই প্রেসার ক্রিয়েট করে পড়াই, তাদের কি মনোযোগ থাকে? তো এই জাতিকে নিয়ে এটা ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের অর্ধেকেরও কম। 1 সপ্তাহের মধ্যে আমি অনুরোধ করব এই খাতে সংশ্লিষ্ট যারা আছেন, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষা প্রশাসন, সরকার, শিক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্রের এই চিন্তাটা ভাবা উচিত, কিছু করা উচিত খুব দ্রুত সময়ের মধ্যে। কারণ আমরা যারা অভিভাবক, আমরা কিন্তু টেনশনে আছি যে আমার ছেলেটা যে থ্রিতে পড়ে আগামীতে কি পড়ে উঠবে, এই স্কুলে কি ভর্তি করব না করব না, কোথায় করব। আর প্রাইভেট সেক্টরে কিন্ডারগার্টেন স্কুল অনেকের গুলো তো এখন মানে দরজা লক করে বাড়ি যাওয়ার সময় হয়েছে। একটা লোক যদি 11 মাস তার স্কুল ভাড়া দেয়, তার কয়েকজন টিচারকে বেতন তো দিতে পারছে না, যদি লাইফ সাপোর্ট দিয়ে সামান্য অর্থ দিয়ে আর্থিক সহায়তা করে বাঁচিয়ে রাখে, অনেকের তো তার প্রতিষ্ঠানে টিকার কথা না। মানে এইরকম পিঠ দেয়ালে ঠিকই আসছে সবকিছু। এটাই যে সরকার দিন শেষে আমরা আলোচনা সমালোচনা সরকারি করি নাগরিক হিসেবে, যেহেতু সরকার আমাদের দায়িত্ব নিয়েছে, সরকার আমাদের পরিচালিত করে, আমাদের ট্যাক্স সরকার ভোগ করে, আমাদের ট্যাক্স দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করে। অতএব সরকারের দায়িত্ব আছে। সবকিছু বলে সরকারকে বলতে হবে কেন? শিক্ষামন্ত্রীর কাজ তো সচিবালয় ঝাড়ু দেওয়া না, উনি শপথ দিয়ে এসে সচিবালয় ঝাড়ু দিচ্ছে, তার এটা তো তার দায়িত্ব না। সচিবালয় ঝাড়ু দেওয়ার জন্য তো সুইপার আছে। না, এই বিষয়ে উনি ওইটা ছিল তার প্রতীকী ঝাড়ু, যে শিক্ষা মন্ত্রণালয়ের যে আবর্জনা রয়েছে। না ভাই,
হ্যাঁ, আমাদের অভিনয় করার মঞ্চ না, রাষ্ট্র ব্যবস্থা বলেন, রাষ্ট্র পরিচালনা, এটা অভিনয় করার মঞ্চ না ভাই, যে আপনি মঞ্চে উঠে আধা ঘন্টা অভিনয় করে মানুষকে হাসিয়ে কাঁদিয়ে চলে আসবেন, সবাই হাততালি দিবে না। একজন মন্ত্রী ও রাষ্ট্রের বেতনভুক্ত লোক, আমাদের জনপ্রতিনিধি, তিনি আমাদের প্রতিনিধি, উনার ঠান্ডা বাতাসটা আমার আপনার ট্যাক্সের টাকা, আমাদের কাছে তার দায়বদ্ধতা আছে। উনি মন্ত্রী হইতে আমাদের ভোট লেগেছে, আর উনি সাইরেন বাজায় গাড়িতে চলতে তার সম্মানী ভাতা বলেন আর তার গাড়ির ডিজেল খরচ এটা আমরা দিই, এই নাগরিকরা দিই। নাগরিকদের চিন্তা করা তার দায়িত্ব, তার মন্ত্রণালয়। একজন শিক্ষামন্ত্রী কি করে বলেন যে 1 বছর পড়াশোনা না করলে জাতি মূর্খ হয়ে যাবে না? এটার এই কথাটার তো সমালোচনা উচিত ছিল। আমরা নাগরিকরা, আমাদের চেতনা এত অবচেতন হয়ে গিয়েছি আমরা, যে আমরা ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে আছি যে করোনা থেকে বেঁচে যাব। আজকে করোনাতে আক্রান্ত হয়ে অধিকাংশ মৃত্যুবরণকারী, মৃত্যু নিহতদের তালিকা দেখুন, তারা কোন সমাজের লোক? খেটে খাওয়া মানুষের সংখ্যা তো খুব কম। অতএব এই জাতির, এই আমাদের নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ কাণ্ডারী, তাদের জন্য কিছু করা উচিত, তাদের জন্য সরকারের, রাষ্ট্রের ভাবা উচিত। আজকে দেখুন যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো, একটা ইঞ্জিনিয়ার তার সকল সেমিস্টার শেষ, অনেক গরিব তার সন্তানকে জমি বিক্রি করে কষ্ট করে পড়াশোনা করিয়ে শেষ, তার সেমিস্টার শেষ, এখন সে ফাইনাল পরীক্ষা দিবে, ভাইভা ফেস করলে সে সনদ পাবে, সে এক জায়গায় চাকরিতে জয়েন করতে পারবে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে না পারছে একটা চাকরিতে জয়েন করতে, যেহেতু তার ফাইনাল রেজাল্ট আসেনি, চূড়ান্ত রেজাল্ট আসেনি, সে যে তার সংসারের, তার ফ্যামিলির দায়িত্ব নিবে, তার বাবা মার বিরুদ্ধে বাবা মার দায়িত্ব নিবে, সেটা কি পারছে? আমাদের সব চলছে, গার্মেন্ট চলছে, সিনেমা হল চলছে, বাজার চলছে, সব চলছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চলছে, সমস্যা কোথায়? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আমাদের শিশু, তাদের জন্য আপনি কয়েকটা শিফট করেন, এখানে বাজেট একটু বরাদ্দ করেন। এখানে আমি একটু জহির ভাইয়ের সাথে একটু যোগ করে বলি যে আসলে আমাদের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা 40-এর বিলো 40, 40-এর নিচে যাদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, 40-এর উপরে যাদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সেখানে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। তো আর জায়গাটা হলো পরিচ্ছন্ন জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান তো নোংরা জায়গা না, এর কথাটা আমি আগেও বলেছি। অর্থাৎ এখানে শুধু সচেতনতার বিষয়, মানসিকতার বিষয়। আর এখানে আমার পিঙ্কি আপা যেটা বলছিলেন যে আসলে এখানে শুধু শিক্ষক সমাজ এই জায়গা থেকে কথা বললে হবে না, কথা বলতে হবে আপনার আমার সবার। আপনি একজন এজ এ গার্ডিয়ান, আপনার আজকে মানব সভ্যতা সামাজিক অবক্ষয় হচ্ছে, নৈতিক অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের কথা বললেও আপনার বলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে। সামাজিক অবক্ষয়ের কথা যেটা আমাদের সাংবাদিক জহিরুল ইসলাম সাহেব বললেন যে আজকে বাল্য বিবাহর বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করি, কথা বলি, যারা মানবাধিকার কর্মী আপনারাও কথা বলেন, কিন্তু আজকে কি করার আছে তাদের একটা কাজ দিতে হবে। বিয়ে নামক একটা খেলার মধ্যে তারা মেতে যাচ্ছে এই বাল্য বিবাহ নামে। আজকে এখানে কি এই আইন প্রয়োগ, কিভাবে আপনি আইন প্রয়োগ করবেন? যেহেতু তাদেরকে একদিনকার একটি সুনির্দিষ্ট নাম হয়তো বলতে পারবো না, বলছিল যে হ্যাঁ পড়ালেখা নেতা বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার কথাও কিন্তু আমাদের কোন দায়িত্বশীল ব্যক্তি বলেছিলেন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই যখনই এখন 8, 9, 10 গ্রামে এই 8ম শ্রেণী পাশ করলে সেই মেয়েদের বিয়ে হয়ে যায়, 9ম শ্রেণী পাশ করলে সেই ছেলেরা বিয়ে করে। এই বাল্য বিবাহ প্রতিরোধ করা যাবে না। এখন তো যে হারে এই সামাজিক অবক্ষয় ঘটছে, বাধ্য হয়ে তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। অতএব সব কিছুর মূলে হচ্ছে একটি কথা, যে শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত চালু না হবে, অটো পাসের মাধ্যমে আপনি মূল্যায়ন করছেন। আপনি যে সাংবাদিক জহির ভাই বললেন
যে এই যে আজকে যারা পলিটেকনিকে পড়ছে শেষ সেমিস্টারে তাদেরকে অটো পাস দিয়ে দিবেন। আচ্ছা, অটো পাসের মাধ্যমে যে ইঞ্জিনিয়ার হবে, সেই ইঞ্জিনিয়ার যে বিল্ডিং করবে, সে রডের পরিবর্তে বাঁশ দিবে, এটাই স্বাভাবিক। সেই বিল্ডিংটা ধসে পড়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ তার তো শিক্ষা নাই, তাকে তো শিখাতে পারেননি। আজকে শেষ সেমিস্টারে যে ডাক্তার হবে, হয়তোবা মেডিকেল কলেজগুলি খোলা হয়তোবা আছে, তো এমনি ভাবে যে ল কলেজগুলি যেখানে যে আইনজীবী হবে, সে আইনজীবী তো সে আইন না জেনেই অটো পাসের মাধ্যমে আইনজীবী হয়ে গেল, কি হবে বলেন? অতএব এই সব কিছুর মূলে আজকে অটো পাসের মতোই একটি অ্যাসাইনমেন্ট পদ্ধতি থেকে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। তো কি হচ্ছে এই মূল্যায়ন পরীক্ষা? সে বই দেখে দেখে টিচার কেউ নোট দিচ্ছে, একটি নোটকে শুধু কপি করে যাচ্ছে। এই অ্যাসাইনমেন্ট মানে কি? আমি অটো পাসের শুধুমাত্র অটো পাস থেকে বাঁচার জন্য আমি অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে আমি যে চালু করছি। অতএব আমরা মনে করি আমাদের একেবারেই শেষ সময়, যে আমাদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সরকারি এবং বেসরকারি শিক্ষক মন্ডলী, নেতৃবৃন্দ যারা আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করি, জাতির এই দুর্দিনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই মেরুদণ্ড ভেঙে গেলে আর এই মেরুদণ্ড সোজা হওয়ার কোনো উপায় নাই। কোনো থেরাপি দিয়ে এই মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড আর সোজা করা যাবে না। অতএব আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ ভাবে একটি দাবি তুলি সরকারের কাছে। এই দাবিটা পৌঁছে যাক। আমরা শিক্ষা চাই, আমরা ভিক্ষা চাই না। আমরা সামাজিক অবক্ষয় রোধে সুশিক্ষা বিকল্প নেই। সামাজিক সুস্থ সংস্কৃতি চর্চায় শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন, এই দাবি আমাদের। এবং নিউজ 21 21 থেকে আমি এই আজকে যারা উপস্থিত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।